কথা বলার সময় আমার মনেই থাকে না। শুধু দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিমবাস গ্রামে প্রয়াত নাজমুল ইসলামের বাসায় একটি হৃদয় বিদারক কাহিনী নিয়ে। 2023 সালে আগস্ট মাসে বেসরকারি সংস্থা আশার এনজিওর ঋণ নিয়েছিল নাজমুল ইসলাম। সে টাকার যথাযথ সময় পরিশোধও করেছে, কিন্তু আশা একটি মামলায় নাজমুলের জীবনটা কেড়ে নেয়। আজকে নাজমুলের পরিবারটি অসহায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে একটি চাকরি আশায়। ঠিক ওই সময় নাজমুল ইসলাম যখন জেলখানায় মৃত্যুবরণ করেন, তখন এলাকার গণ্যমান্য চেয়ারম্যান থেকে শুরু করে অনেকেই এবং আশা এনজিও তাকে আশ্বস্ত করে পরিবারকে যে নাজমুলের বউকে একটা চাকরি দিবে। আজকে মারা যাওয়ার অনেক দিন হয়ে গেল। নাজমুলের বউ বিভিন্ন জায়গায় দরখাস্ত করছে আশা এনজিওতে, তারা চাকরি আশ্বস্ত করেছে, কিন্তু তারা শুধু আশার বানিয়ে শুনিয়েছেন। আশা কখনো তার হৃদয়ে বাঁধেনি, শুধু নিরাশয় করেছেন। আমি এই মুহূর্তে নাজমুলের প্রয়াত নাজমুলের সহধর্মিণীর সঙ্গে কথা বলতে চাই। আসলে মূল বিষয়টি কি আপনি একটু বলবেন? আমার স্বামী আশা থেকে ঋণ নিছে, কিন্তু যথাসময়ে ঋণটা পরিশোধ করছে। মানে যে কোনো কারণে কেস হয়েছে, কিন্তু ঋণ তো পরিশোধ করছে। ঋণ পরিশোধ করার পরে ওরা কিন্তু কেস উঠায়নি, না ওঠার কারণে মানে কাস্টডি হয়। তারপরে আমার স্বামী যখন লালমিনহাটে যে মানে কোর্ট স্যালেন্ডার করতে যায়, তখন উনি ওইখানে কাস্টডি হয়ে ওখানে 14 দিন থাকার পরে মানে যেদিন জামিন হয়ে বাড়ি চলে আসবে সেদিনে তার মৃত্যুবরণ হওয়ার পরে আশা অফিসে তালা দেওয়া হয়। তালা দেওয়ার পরে ওরা যখন আসে সবাইগুলো মিলে বসার পরে মানে ওখানে একটা কথা হয়েছে কি, মেয়েটা যখন শিক্ষিত, মেয়েটাকে একটু আমরা চাকরি দেবো। সে সময় কিন্তু আমি ছিলাম অসুস্থ থাকার কারণে আমি যথাসময়ে কাগজপত্র জমা দিতে পারিনি। যখন আমি সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার পরে মানে আশা অফিসে গিয়ে আমি বললাম কথাবার্তা, তখন উনি বললো কি আরএম স্যারের সঙ্গে কথা বলেন। আমি আবার আরএম স্যারের সঙ্গে কথা বললাম। স্যার আমাকে বললো যে কি প্রেসিডেন্টের বরাবর একটা আবেদন করা লাগবে, আবার উপজেলা চেয়ারম্যানের সিগনেচার, এমপি মহোদয়ের সিগনেচার, আমি সবগুলো সংগ্রহ করলাম। করিয়ে কাগজপাতি জমা দেওয়ার পরে 3-4 মাস হওয়ার পরেও কিন্তু আমি কোনো উত্তর পাই না। আবার আমি আশা অফিসে যাই, ম্যানেজার স্যারের সঙ্গে কথা বললাম। স্যার বললো কি আমিও তো কোনো খবর পাইনি। স্যার কিছুদিনের মধ্যে আবার আশায় নিয়োগ দিবে, সার্কুলার দিবে, ওখানে আবেদন করেন। যখন সার্কুলার দিল, আবার আমি আরএম স্যারের সঙ্গে কথা বললাম কি স্যার আমি আগে তো আবেদন করলাম, কোনো আমি উত্তর পাইলাম না, কিন্তু এবারও আমি আবেদন করতেছি। আমাকে বলে কী করো, আমি আবেদন করলাম, কিন্তু আবার আবেদন করার পরেও কিন্তু আমার লাস্টে সিরিয়াল পড়লো, মানে প্রথমে আমার সিরিয়াল দিল না। এখন মানে 75 জন যে পরীক্ষা হয়েছে, 75 জনকার মধ্যে 22 জন নিবে, কিন্তু আমাদের পরবর্তী যদি কর্মী শর্ট পড়ে তাহলে নিয়োগ দিবে, না হলে কিন্তু দিবে না। এতদিন তাহলে আমি কি করি, আমার সংসার চালাবো, আমার বাচ্চারা লেখাপড়ার খরচ চালাবো, আবার আমার বাচ্চারা হয়েছে প্রতিবন্ধী। এরা তো স্পেশালভাবে আমাকে চাকরি দিতে চাইছে, কিন্তু সেটা ওরা করতেছে না, আমাকে চাকরিও দিতেছে না, শুধু খালি আশায় দেয় আর ঘুরে আমাকে চাকরি দেয় না। আবার ওই আরএম স্যারকে আমি ফোন দিয়ে কথা বলি, ও স্যার যখন পরিচয় দেওয়ার পর উনি আমার ফোন রিসিভ করে না, ফোন আবার বন্ধ করে, ফোন কাটিয়ে দেয়। আবার আমি যে কাগজপত্র যে ঢাকায় যে পাঠাইছি, কিন্তু স্যার ওটা কাগজপাতি আমার ঢাকায় পাঠায় নাই, আমার সাথে এটা গাফলতি করছে। এখন আমার দাবিটা কি, আমি একটা চাকরি চাই যাতে আমার বাচ্চারা সংসার আমার ভালোভাবে চলে, কিন্তু এরা তো দেখতে কিছুই করছে না। এর জন্য আমি বিচার কিন্তু এখন জনগণের কাছে দেব, জনগণে যা করবে তাই। শুধু দর্শক শুনলেন প্রয়াত নাজমুল হোসেনের বউয়ের মুখের কথা। আশা এনজিও কথা রাখিনি। অবশেষে আমি কথা বলেছি হাতীবান্ধা আশা ও এনজিওর ব্যবস্থাপকের সঙ্গে। তিনি আমাকে যেটা বলেছেন যে
আমি নিম্নস্তর চাকরি করি, ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি ওনাকে চাকরি দেয়, এখানে আমার কোনো আপত্তি নেই। আমিও চাই যে একটা প্রতিবন্ধী বাচ্চা, সে বাচ্চারা নিয়ে ওই মহিলাটা সুন্দরভাবে জীবনযাপন করুক। জাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট বার্তা, লালমনিরহাট।